মাত্র একটি বোতাম আর পুরো শহর মুহূর্তেই অদৃশ্য। মাত্র একটি বোমা আর ইতিহাসের মোড় চিরতরে বদলে গেল। এটি হলো অ্যাটম বোমা, এমন এক অস্ত্র যা একদিকে যেমন কোনো দেশকে পরাশক্তি বানায়, তেমনি আবার পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলার সাহস যোগায়। বেশিরভাগ মানুষ মনে করেন এই গল্পের শুরু আমেরিকায় আর শেষ জাপানে। আপনিও যদি তাই ভাবেন, তবে আপনি এই গল্পের কেবল ট্রেলারটুকু দেখেছেন, পুরো সিনেমা এখনও দেখা বাকি। আজ কথা সত্যতে আমরা আপনাদের শোনাবো সিনেমার মতো সেই রুদ্ধশ্বাস গল্প। আমরা জানাবো কিভাবে এই পারমাণবিক দৌড় আমাদের পাশের ঘর পর্যন্ত পৌঁছালো, কিভাবে এটি ভারত ও পাকিস্তানের জন্য সম্মানের লড়াই আর অস্তিত্ব রক্ষার যুদ্ধে পরিণত হলো। ভারতের স্মাইলিং বুদ্ধা থেকে পাকিস্তানের ইটগ্রাস, আসলে কি ঘটেছিল? কারা ছিল এই গল্পের আসল নায়ক, আর খলনায়কই বা কারা? নাকি এই গল্পের সবাই একই সাথে নায়ক এবং খলনায়ক? অ্যাটম বোমার গল্পে আজ আমরা তার সবটুকু খুঁজে বের করব। তাই কথা সত্যকে সাবস্ক্রাইব করুন এবং ইতিহাসের সব থেকে রহস্যময় অস্ত্রের এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সাথে যোগ দিন। গল্পের শুরু 1938 সালে জার্মানির বার্লিন শহরে। দুই জার্মান বিজ্ঞানী অটো হান এবং ফ্রিটজ স্ট্রেসম্যান এমন একটি পরীক্ষা করেন যা পৃথিবীকে চিরতরে বদলে দেয়। তারা আবিষ্কার করেন যে ইউরেনিয়াম পরমাণুকে বিভাজন করা সম্ভব, আর এই প্রক্রিয়ায় প্রচণ্ড পরিমাণে শক্তি নির্গত হয়। একে বলা হয় নিউক্লিয়ার ফিশন। এই খবর যখন অন্যান্য বিজ্ঞানীদের কাছে পৌঁছালো, তারা শিউরে উঠলেন। বিশেষ করে সেই সব বিজ্ঞানী যারা হিটলারের জার্মানি থেকে পালিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন, যেমন আলবার্ট আইনস্টাইন। তারা ভয় পাচ্ছিলেন যে নাজি জার্মানি যদি এই জ্ঞান ব্যবহার করে বোমা বানিয়ে ফেলে, তবে পুরো বিশ্ব বিপদে পড়বে। এই ভয় থেকেই আইনস্টাইন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে তার বিখ্যাত চিঠিটি লিখে আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করেন। আর সেই চিঠির ফলশ্রুতিতেই আমেরিকা শুরু করে ইতিহাসের বিখ্যাত ম্যানহাটন প্রজেক্ট। এটি ছিল ইতিহাসের বৃহত্তম, সবথেকে ব্যয়বহুল এবং সবথেকে গোপন বৈজ্ঞানিক প্রজেক্ট। আমেরিকা, ব্রিটেন এবং কানাডার সেরা মেধাবীদের এক করা হলো। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হলো মাত্র একটি উদ্দেশ্যে, জার্মানির আগে অ্যাটম বোমা তৈরি করা। এরপর 1945 সালের জুলাই মাসে নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানো হয়, যার নাম ছিল ট্রিনিটি টেস্ট। একটি সফল পরীক্ষা, যার মাধ্যমে মানুষ এমন এক শক্তি অর্জন করল যা তার নিজের বিনাশের জন্য যথেষ্ট ছিল। এর মাত্র এক মাস পরেই 1945 সালের আগস্ট মাসে আমেরিকা এই নতুন শক্তি জাপানের ওপর প্রয়োগ করে। হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটম্যান নামের দুটি বোমা ফেলা হয়। লাখ লাখ মানুষ প্রাণ হারায়, পুরো জনপদ নিশ্চিহ্ন হয়ে যায়, এবং আমেরিকা যখন হুমকি দেয় যে পরবর্তী বোমটি টোকিওতে ফেলা হবে, তখন জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, কিন্তু সেই সাথে শুরু হলো আরও নতুন ও বিপজ্জনক এক যুদ্ধ, যার নাম কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। এই যুদ্ধে এবার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মাঠে নামল সোভিয়েত ইউনিয়ন। আমেরিকা ভেবেছিল তারাই বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তি, এবং এই রহস্য বহু বছর তাদের কাছে সুরক্ষিত থাকবে। কিন্তু তাদের সেই অনুমান সম্পূর্ণ ভুল ছিল। সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের গোয়েন্দারা খোদ ম্যানহাটন প্রজেক্টের ভেতরেও ছিল, তারা সবই জানত। আমেরিকা পরীক্ষা চালানোর সাথে সাথেই সোভিয়েত ইউনিয়ন তাদের কর্মসূচি আরও জোরদার করে। তারা কেবল গোয়েন্দাগিরির তথ্যই ব্যবহার করেনি, বরং যুদ্ধে বন্দী হওয়া জার্মান বিজ্ঞানীদেরও কাজে লাগিয়েছিল। মাত্র 4 বছর পর 1949 সালে সোভিয়েত ইউনিয়ন কাজাখস্তানের মরুভূমিতে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, যা কেবল আমেরিকাকেই নয়, পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেয়। এখন অন্য খেলোয়াড়রাও এই দৌড়ে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। ব্রিটেন, ফ্রান্স এবং চীন। ব্রিটেন, যারা আমেরিকার ঘনিষ্ঠ অংশীদার ছিল, তারাই আমেরিকার কাছে প্রতারিত হলো, এবং আমেরিকা তাদের এই প্রযুক্তি দিতে সরাসরি অস্বীকার করলো। ক্ষুব্ধ হয়ে ব্রিটেন 1952 সালে নিজেই বোমা তৈরি করে ফেলে। ফ্রান্সের নিজস্ব পররাষ্ট্রনীতি এবং জাতীয় মর্যাদার জন্য পারমাণবিক শক্তিধর হওয়া প্রয়োজন ছিল। তারা 1960 সালে প্রথম পরীক্ষা চালায়। আর চীন, যারা আমেরিকাকে শত্রু মনে করত এবং সোভিয়েত ইউনিয়নের সাথেও যাদের মতপার্থক্য ছিল, তারা বিস্ময়কর দ্রুততায় 1964 সালে পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বকে দেখিয়ে দিল যে তারাও এই খেলায় সামিল। এরাই ছিল প্রথম 5 খেলোয়াড় বা P5, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য, যারা 1968 সালে মিলে একটি চুক্তি করল, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা NPT। সহজ কথায় এই চুক্তিটি ছিল এমন: আমাদের কাছে এখন বোমা আছে, তাই অন্য কোনো দেশ আর পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। অর্থাৎ এটি ছিল অনেকটা এমন এক ক্লাবের মতো, যারা ভেতরে ঢুকেছে তারা তো আছেই, কিন্তু এখন থেকে এর দরজা বাকিদের জন্য বন্ধ।
কিন্তু বিশ্ব কি তাদের কথা শুনবে? বিশেষ করে সেই সব দেশ যারা নিজেদের অনিরাপদ মনে করছিল। ক্লাবের দরজা বন্ধ ছিল, কিন্তু কিছু দেশ ছিল যারা পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাদের একজন ছিল ইসরায়েল এবং অন্যটি ভারত। এনপিটি চুক্তিতে বিশ্ব স্বাক্ষর করছিল, কিন্তু এই দুটি দেশ করেনি। কেন? কারণ তাদের নিজস্ব গোপন পারমাণবিক কর্মসূচি চলছিল। প্রথম দেশটি ছিল ইসরায়েল, বিশ্বের একমাত্র দেশ যারা আজ পর্যন্ত নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি যে তাদের কাছে পারমাণবিক বোমা আছে কি নেই। একে বলা হয় সুচিন্তিত অস্পষ্টতার নীতি। কিন্তু পুরো বিশ্ব জানে ইসরায়েলের কাছে শত শত পারমাণবিক অস্ত্র মজুদ আছে। কিন্তু ইসরায়েল এগুলো বানালো কিভাবে? ফ্রান্স তাদের এই কাজে বড় সাহায্য করেছিল। 1950-এর দশকে ফ্রান্স বিদ্যুৎ উৎপাদনের নামে ইসরায়েলের নেগেভ মরুভূমির ডিমোনাতে একটি রিয়্যাক্টর তৈরিতে সাহায্য করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যদি উদ্দেশ্য কেবল বিদ্যুৎ উৎপাদনই হতো, তবে কেন এই প্রজেক্ট এত গোপন রাখা হয়েছিল? এই কারণেই মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ক্ষুব্ধ ছিলেন। তিনি ইসরায়েলের উপর চাপ দিয়েছিলেন, কিন্তু তারা নানা অজুহাতের সময় নষ্ট করতে থাকে। এমনকি তারা একটা ভুয়া পরিদর্শনের ব্যবস্থাও করেছিল। আর কেনেডি যখন আততায়ীর হাতে নিহত হলেন, পরবর্তী মার্কিন প্রেসিডেন্টরা ইসরায়েলের প্রতি খুব নমনীয় ছিলেন। এতটাই নমনীয় যে এক হিসাব অনুযায়ী 1967 সালের মধ্যে ইসরায়েল অ্যাটম বোমা তৈরির সক্ষমতা অর্জন করে ফেলে। এই রহস্য ফাঁস হয় 1986 সালে, যখন ডিমোনাতে কর্মরত একজন টেকনিশিয়ান একটি ব্রিটিশ সংবাদপত্রের কাছে সব কিছু ফাঁস করে দেন। আর এর দায়ে পরে তার 18 বছরের জেল হয়। ইসরায়েল যখন পারমাণবিক অস্ত্র বানাচ্ছিল, ঠিক তখন হাজার হাজার কিলোমিটার দূরে আরেকটি দেশ একই চেষ্টা চালিয়ে যাচ্ছিল, ভারত। ভারতও 40-এর দশকে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করেছিল। মূল লক্ষ্য ছিল চীনের সাথে পাল্লা দেওয়া এবং পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার করা। তাদের স্লোগানও একই ছিল, আমরা কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চাই। আর এর জন্য কানাডা তাদের একটি পারমাণবিক রিয়্যাক্টর দেয় এবং আমেরিকা দেয় হেভি ওয়াটার। কিন্তু ভারত বিশ্বকে ধোঁকা দিল এবং গোপনে সেই একই রিয়্যাক্টরের ব্যবহৃত জ্বালানি থেকে অস্ত্রের জন্য প্লুটোনিয়াম সংগ্রহ শুরু করলো। এরপর 18 মে 1974 সালে থর মরুভূমিতে তারা প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। আর বিশ্বকে বিভ্রান্ত করতে এর কোডনেম রাখা হয় স্মাইলিং বুদ্ধা, যেন তারা বোঝাতে চাইছে এটি একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ, অর্থাৎ অ্যাটম বোমার শান্তি। এটি ছিল একটি বিশাল তামাশা। এই বিস্ফোরণের প্রতিধ্বনি আর তীব্রতা সবথেকে বেশি অনুভূত হয়েছিল ইসলামাবাদে, পাকিস্তান, যারা 1971 সালের যুদ্ধে দেশের অর্ধেক হারিয়ে ক্ষতবিক্ষত ছিল। এখন তাদের মাথার উপর নতুন এক বিপদ ঘনিয়ে এলো, তাদের অস্তিত্ব রক্ষার বিপদ। তাদের সামনে দুটি পথ খোলা ছিল, চুপচাপ বসে থেকে ভারতের আধিপত্য মেনে নেওয়া, অথবা নিজেই বিপজ্জনক খেলায় ঝাঁপিয়ে পড়া। কিন্তু পাকিস্তানের মতো ছোট আর গরিব দেশের পক্ষে তা কীভাবে সম্ভব? এটি ছিল অনেকটা কুমিরে ভরা পুকুরে ঝাঁপ দেওয়ার মতো। কিন্তু এখান থেকেই শুরু হয় এক নতুন মহাকাব্য, উচ্চাকাঙ্ক্ষা, চরম ত্যাগ এবং বিশ্বব্যাপী ষড়যন্ত্রের মোকাবেলা করার গল্প। 18 মে 1974, পাকিস্তান এই তারিখটি কখনো ভুলতে পারবে না। ভারতের পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের জন্য কেবল খবর ছিল না, এটি ছিল একটি ভূমিকম্প, জাতীয় জরুরি অবস্থার ঘোষণা। 71-এর ক্ষত তখনও টাটকা ছিল, যখন ভারতের প্রত্যক্ষ সমর্থনে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গিয়েছিল। আর এখন বাকি পাকিস্তানও অস্তিত্বের সংকটে পড়ে। পাকিস্তানি নেতৃত্ব অনুভব করেছিল যে ভারত এখন তাদের ক্ষমতার জোরে ব্ল্যাকমেল করবে, কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেবে অথবা বাকি পাকিস্তানকেও ভেঙে ফেলার চেষ্টা করবে। এই ভয়টি ছিল একদম বাস্তব। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো, এক ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বের অত্যন্ত বিচক্ষণ নেতা। তিনি আগেই এই বিপদ আঁচ করতে পেরেছিলেন। তাই 1972 সালে তিনি মুলতানে বিজ্ঞানীদের এক গোপন বৈঠক ডেকে বলেছিলেন, আমার বোমা চাই। কিন্তু ভারতের পরীক্ষার পর তার সেই সংকল্প আরও দৃঢ় হয়। তখন তিনি সেই কালজয়ী কথাগুলো বলেছিলেন, যা আজও প্রতিটি পাকিস্তানির মনে গেঁথে আছে। আমরা ঘাস খাবো, আমরা না খেয়ে থাকবো, কিন্তু আমরা অবশ্যই আমাদের নিজস্ব অ্যাটম বোমা বানাবো, আমাদের আর কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে পাকিস্তানের সামনে দুটি পথ ছিল। প্রথমটি হলো প্লুটোনিয়ামের পথ। ফ্রান্সের সাথে একটি রিপ্রসেসিং প্ল্যান্ট কেনার চুক্তিও হয়েছিল। এটি ছিল এক বিশাল সাফল্য, কিন্তু আমেরিকা মাঝপথে হস্তক্ষেপ করল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সরাসরি ভুট্টোকে হুমকি দিয়েছিলেন,
আপনি যদি এই প্ল্যান্ট নেন তবে আমরা আপনাকে এক ভয়াবহ উদাহরণ হিসেবে গড়ে তুলব। আমেরিকার প্রচণ্ড চাপে ফ্রান্স চুক্তি থেকে পিছিয়ে যায় এবং পাকিস্তানের প্রথম পথটি প্রায় বন্ধ হয়ে যায়। এখন দ্বিতীয় পথটি বাকি রইল, সমৃদ্ধ ইউরেনিয়াম। এই পথটি ছিল আরও কঠিন, এর প্রযুক্তি ছিল অনেক বেশি জটিল, কিন্তু একজন মানুষ ছিলেন যিনি এই অসম্ভব কাজকে সম্ভব করতে পারতেন। এক ব্যক্তি যার নাম ইতিহাসে সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ডক্টর আব্দুল কাদির খান। সেই সময় ডক্টর খান হল্যান্ডের একটি কোম্পানির গোপন প্ল্যান্টে কাজ করতেন, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সেন্ট্রিফিউজ তৈরি করা হতো। ভারতের পরীক্ষার পর তিনি ভুট্টোকে একটি চিঠি লিখে বলেন, আমার কাছে সেই জ্ঞান আছে যা পাকিস্তানকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। ভুট্টো সাথে সাথে তাকে পাকিস্তানে ডেকে পাঠান, তার সাথে দেখা করেন। ডক্টর আব্দুল কাদিরের আবেগ আর জ্ঞানে তিনি মুগ্ধ হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এই মানুষটিই পারেন এই অসাধ্য সাধন করতে। এরপর 1976 সালে ডক্টর খান সব কিছু ছেড়ে পাকিস্তানে চলে আসেন। ভুট্টো তাকে পূর্ণ ক্ষমতা দেন এবং পাকিস্তান আণবিক শক্তি কমিশন থেকে আলাদা একটি নতুন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তৈরি করেন, KRL বা কাহুটা রিসার্চ ল্যাবরেটরিজ। ইসলামাবাদের কাছে কাহুটার পাহাড়ে শুরু হলো অতি গোপন কাজ। মিশন ছিল সেন্ট্রিফিউজ তৈরি করা, ইউরেনিয়াম সমৃদ্ধ করা এবং পাকিস্তানকে অ্যাটম বোমা উপহার দেওয়া। সময় ছিল খুবই কম, পুরো বিশ্বের নজর ছিল তাদের ওপর এবং ব্যর্থ হওয়ার কোনো সুযোগই ছিল না। কিন্তু এই প্ল্যান্ট তৈরি হলো কিভাবে? সেন্ট্রিফিউজ, যা একটি অত্যন্ত জটিল যন্ত্র, এর খুচরা যন্ত্রাংশ, উপাদান, কাঁচামাল এসব কোত্থেকে এলো? এখান থেকেই সেই গল্পের শুরু, যাকে পশ্চিমারা বলে পারমাণবিক চুরি আর পাকিস্তান বলে জাতীয় প্রয়োজন। তো পাকিস্তান কিভাবে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পন্ন করলো? এর পেছনে একটি অত্যন্ত জটিল বুদ্ধির খেলা ছিল। সেখানে দেখা যায় 3টি বড় কারণ। প্রথমত, ডক্টর খানের গোপন নেটওয়ার্ক। ডক্টর খান ইউরোপে তার পুরনো যোগাযোগ ব্যবহার করে একটি আস্ত নেটওয়ার্ক তৈরি করেছিলেন। জার্মানি, সুইজারল্যান্ড, হল্যান্ড, ব্রিটেন সহ অনেক দেশে নামসর্বস্ব কোম্পানি খোলা হয়েছিল এবং ইউরোপীয় ব্যবসায়ীদের সাহায্যে সেন্ট্রিফিউজের যন্ত্রাংশ ও সরঞ্জাম কেনা হয়েছিল। এই যন্ত্রপাতি প্রথমে দুবাই আসতো এবং সেখান থেকে পাকিস্তানে পাচার করা হতো। অর্থাৎ এটি ছিল অত্যন্ত বিপজ্জনক কিন্তু সফল একটি অপারেশন। দ্বিতীয়ত, চীনের সাহায্য। পাকিস্তান এই যুদ্ধে একা ছিল না, তাদের সাথে এক প্রভাবশালী বন্ধু ছিল, চীন। চীন কেন সাহায্য করেছিল? কারণ ভারত চীনেরও বড় প্রতিদ্বন্দ্বী ছিল। চীন ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য ভারতের প্রতিবেশী অঞ্চলে আরেকটি পারমাণবিক শক্তি চেয়েছিল। চীন কেবল পাকিস্তানকে প্রশিক্ষণ এবং সংবেদনশীল সরঞ্জামই দেয়নি, বরং বলা হয় যে তারা একটি পরীক্ষিত অ্যাটম বোমার ডিজাইনও দিয়েছিল। তৃতীয় এবং সবথেকে বিস্ময়কর কারণ, আমেরিকার নীরবতা। হ্যাঁ, আমেরিকা, যারা ছিল বিশ্বের স্বঘোষিত পুলিশ, তারা এই সব কিছু দেখেও চোখ বন্ধ করে রেখেছিল। কেন? তার মাত্র একটি কারণ, আফগান যুদ্ধ। যখন 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে প্রবেশ করল, তখন তাদের পরাজিত করার জন্য আমেরিকার কাছে পাকিস্তানের গুরুত্ব বেড়ে গেল। পাকিস্তান ছিল ফ্রন্টলাইন স্টেট। মুজাহিদিনদের প্রশিক্ষণ, টাকা, অস্ত্র সব কিছু পাকিস্তানের মাধ্যমেই যাচ্ছিল। তাই এটি ছিল একটি অলিখিত চুক্তি। তোমরা আমাদের আফগান যুদ্ধে সাহায্য করো, আমরা তোমাদের পারমাণবিক কর্মসূচিকে দেখেও না দেখার ভান করব। কিন্তু 1989 সালে আফগান যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে এবং সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পরপরই আমেরিকা তৎক্ষণাৎ চোখ খুলল এবং পাকিস্তানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করল। এটি ছিল পরাশক্তির চরম ভণ্ডামি। কাজ হয়ে গেলে তারা আপনাকে চেনেও না। যাই হোক, এসব বাধা সত্ত্বেও পাকিস্তান 80-এর দশকের শেষ দিকে পারমাণবিক সক্ষমতা অর্জন করে ফেলেছিল। কিন্তু তারা এই সত্যটি বিশ্বের কাছে গোপন রেখেছিল। তারা হয়ে উঠল একটি নীরব পারমাণবিক শক্তি। এরপর এলো মে 1998। ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই পোখরানে 5টি পারমাণবিক পরীক্ষা চালায় এবং প্রকাশ্যে পাকিস্তানকে হুমকি দিতে শুরু করে। এখন পাকিস্তানের উপর প্রচণ্ড চাপ। সাধারণ মানুষ রাস্তায় নেমে বলছে জবাব চাই। সেনাবাহিনী বলল জাতীয় নিরাপত্তার জন্য জবাব দেওয়া জরুরি। আর অন্যদিকে আমেরিকা ও পুরো বিশ্বের অন্যান্য দেশ বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্যের প্রলোভন এবং নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে তাদের থামানোর চেষ্টা করেছিল। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্য এটি ছিল তার জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্ত এবং শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন যে জাতীয় সম্মান ও নিরাপত্তাই সব কিছুর আগে। 28 মে 1998 সালে ট্রাগাইয়ের পাহাড়ে পাকিস্তান 5টি পরীক্ষা চালিয়ে যোগ্য জবাব দেয়।
এর 2 দিন পর আরেকটি পরীক্ষা, ভারতের 5টির জবাবে পাকিস্তানের 6টি, অর্থাৎ 6-0 হওয়ার আগে সেখানে 6-5ও ছিল। সেদিন পুরো পাকিস্তানে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল, মানুষ রাস্তায় রাস্তায় নাচছিল। 1974 সালে যে ভয়ের জন্ম হয়েছিল তা এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। আর এই উৎসবের মধ্যমণি কে ছিলেন? মাত্র একটি নাম, ডক্টর আব্দুল কাদির খান, পাকিস্তানের ত্রাণকর্তা। উৎসব শেষ হয়েছিল, কিন্তু গল্পের সবথেকে দুঃখজনক এবং বিতর্কিত মোড় তখনও আসা বাকি। 9/11-এর পর পৃথিবী চিরতরে বদলে গেল। এখন আমেরিকার সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু হয়েছিল এবং বিশ্বের সবথেকে বড় ভয় ছিল যে পারমাণবিক অস্ত্র বা এর উপাদান যেন সন্ত্রাসীদের হাতে না পড়ে। এই নতুন পরিবেশে পারমাণবিক বিস্তার বা পাচার বিশ্বের সবথেকে বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়ালো। তদন্ত শুরু হলো। ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সব জায়গায় একই যোগসূত্র পাওয়া যাচ্ছে, ডক্টর আব্দুল কাদির খানের গোপন নেটওয়ার্ক। পাকিস্তানের উপর ছিল প্রচণ্ড চাপ। প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সরকারের সামনে মাত্র 2টি পথ ছিল, রাষ্ট্র বাঁচানো অথবা তার বীর নায়ককে বাঁচানো। এটি ছিল এক ভয়াবহ কঠিন সিদ্ধান্ত। আর তারপর 4 ফেব্রুয়ারি 2004 সালে পাকিস্তানের সবথেকে বড় নায়ক রাষ্ট্রীয় টেলিভিশনে এসে ধরায় গলায় নিজের দোষ স্বীকার করলেন। বললেন, আমি লিবিয়া, ইরান এবং উত্তর কোরিয়াকে প্রযুক্তি দিয়েছি, এটি আমার ভুল ছিল, আমি এসব করেছি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে, পাকিস্তান রাষ্ট্র এর সাথে জড়িত নয়, আমি জাতির কাছে ক্ষমা চাচ্ছি। The investigation has established that many of the reported activities did occur and that these were inevitably initiated at my behest. In my interviews with the concerned government officials, I was confronted with the evidence and the findings, and I have voluntarily admitted that much of it is true and accurate. পুরো পাকিস্তান জাতি স্তম্ভিত হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছিল, তাদের নায়ক কি সত্যি অপরাধী নাকি তাকে বলির পাঠা বানানো হয়েছে? আসল সত্য কি তা হয়তো কেউ কোনোদিনও জানতে পারবে না। তবে ডক্টর খান প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের কাছ থেকে ক্ষমা পেলেও জীবনের বাকি সময়টা নিজের বাড়িতেই কার্যত গৃহবন্দী অবস্থায় কাটান। যে বীর কঠিন সময়ে নিজের দেশকে সুরক্ষা দিয়েছিলেন, তিনি নিজেই বন্দী হয়ে গেলেন। আজ বিশ্ব অনেক বদলে গেছে, এটি এখন অনেক বেশি বিপজ্জনক জায়গায় পরিণত হয়েছে। আর এখানে ছোট একটি ভুল বা সামান্য হটকারিতা কেবল একটি দেশের নয়, একটি অঞ্চলের নয়, বরং পুরো বিশ্বের অস্তিত্ব বিপন্ন করে দিতে পারে। এই কারণেই আজও অনেক দেশ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারমাণবিক শক্তি অর্জন করতে চায়। তাদেরই একজন হলো ইরান। আপনারা চাইলে কথা সত্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করবে। এই ভিডিওটি ভালো লাগলে কথা সত্যকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের কোনো নতুন আইডিয়া দিতে চাইলে নিচের কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ডকুমেন্টারির সাথে। পৃথিবী হোক শান্তির জায়গা।